শেখ হাসিনা বলছে চট করে দেশে ঢুকে যাবে, ভারতের সীমান্তের নাকি কাছাকাছি বসে আছে। তো আমাদের সরকারের অবস্থা কি, কিভাবে যাচ্ছে, কি মনে করছেন আপনার বিশ্লেষণ করতে? বর্তমান সরকারটাকে আমি আমি ব্যক্তিগতভাবে বিপ্লবী সরকার বলতে পছন্দ করি, কিন্তু এদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে। তো এই সরকারটা আসলে কাদের দ্বারা গঠিত? আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি আর কি, মিডিয়ার সংবাদ টংবাদ পড়ি, তাহলে দেখবো যে এই সরকার বিশিষ্ট জনদের দ্বারা গঠিত। এটা আমার বিশেষণ না, কিন্তু এই যে কদিন আগে একটা কমিশন হলো, যে কমিশনের উপরে পিনাকি দুদিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে। তো এই যে 6 জন কমিশনে যারা প্রধান নিযুক্তি পেলেন, প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়াতে লেখা হয়েছে 6 বিশিষ্ট ব্যক্তি কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে। তো বাংলাদেশে বিশিষ্ট কারা, বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশ? অন্তত আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, দীর্ঘ অভিজ্ঞতায়, যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে ভারতপন্থী হতে হবে, 1। 2 নম্বর হলো তাকে ইসলাম বিদ্বেষী হতে হবে, 2 নম্বর ক্রাইটেরিয়া। আর 3 নম্বর তাকে প্রথম আলো ডেইলি স্টার ক্যাম্পের হতে হবে। তাহলে আমরা যদি এটাকে বিশিষ্ট জনদের সরকার বলি, তাহলে এবং এই সংজ্ঞাটা যদি মাথায় রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারটা কাদের দ্বারা গঠিত। এই যে বিপ্লব ছাত্র জনতা করেছে, তাই না? পিনাকি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার ভাবে এগুলো নিয়ে কথা বলেছে, ছাত্র এবং জনতা, এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও পিনাকি বলেছে। তো এই সরকারের ছাত্রদের 3 জন প্রতিনিধি আছে আমরা জানি, একজন ডক্টর ইউনূসের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, আর বাকি 2 জন মন্ত্রী। কিন্তু আমাকে বলুন তো আপনারা, এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না। আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন, তাহলে আমি খুব আনন্দিত হব। বাংলাদেশে কি জানেন, জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় আসক্ত। এই ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে। ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল, আর বর্তমান যে মোদী সরকার, মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে। মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা, আর একদিকে ছিল মোদী, এবং এতটাই ব্যক্তি পূজা যে মোদী নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে পাবলিকলি, ইন্টারভিউতে। ভাবা যায় না, বলে যে আমি বায়োলজিক্যাল না, আমি ঈশ্বরের অবতার, ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে। তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা, বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে। যেমন ধরেন, আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই, পিনাকির কমেন্ট পড়ি, ইলিয়াসের কমেন্ট পড়ি, আপনারটা পড়ি। এখানে অনেকে বলে দেখি যে আমরা ইউনূস সাহেবকে 10 বছর দেখতে চাই ক্ষমতায়। তো প্রথম কথা হলো, ইউনূস সাহেবের বয়স 84 বছর। 10 বছর আল্লাহ ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহই ভালো জানেন। যদি হায়াত রেখেও থাকে, আপনি 37 দিন দেখে ইউনূসের সরকার 10 বছর কেন চাচ্ছেন? ওই সেই ব্যক্তি পূজা। এটার পিছনে কোনো রেশনাল আপনি খুঁজে পাবেন না 10 বছর চাওয়া। তাহলে কি আপনারা গণতন্ত্র চান না? আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক, 10 বছর ধরে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুক? মুশকিল হচ্ছে যে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয়। অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে, কিন্তু বয়স হয়ে গেছে, এখন আর ওই জনপ্রিয় হওয়ার বাসনা আর নাই, বয়সও পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার। সুতরাং তিক্ত কথা বলতে হবে আমাদেরকে। তো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি পূজার ঘোরতর বিরোধী। সেটা যেই হোক না কেন, সেটা শেখ মুজিব হোক, সেটা ইউনূস হোক, সেটা জিয়াউর রহমান হোক, আমি ব্যক্তি পূজার বিরোধী। হ্যাঁ, আমি তাদের কোনো ব্যাপারে, সেটা ভিন্ন বিষয়। অনেকেই অনেকের বিভিন্ন কাজ করতেই পারেন, কিন্তু শ্রদ্ধা আর পূজা ব্যাপারটা একরকম না। তো লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে, তো আমি নাচার, কারণ আমি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, এবং সেই লক্ষ্যেই কিন্তু 18 বছর আমার লড়াই আমি অব্যাহত রেখেছি। আপনারা এটা জানেন, হয়তো আজকের ইয়াং জেনারেশন জানে না, কিন্তু এখানে যে 5 জন আমরা বসে আছি, বাকি 4 জন আপনারা জানেন। তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা, তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্তি নিয়ে নেন, না হলে বিপদ আছে। 2টো এক্সাম্পল আমি দিচ্ছি, খুব ক্ষুদ্র, আমি খুব সংক্ষেপে শেষ করবো, অন্যদেরটা শুনবো আমি আজকে। সেটা হলো যে ইজিপ্টের কথা মনে আছে আপনাদের, আরব বসন্ত।
তিউনিসিয়ায় শুরু হয়েছিল, আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই, তিউনিসিয়ায় শুরু হয়েছিল। কবে? 2011 সালে জানুয়ারি মাসে। 28 দিনের বিপ্লব ছিল এটা, এবং 28 দিনের বিপ্লবে 26 বছরের এক নায়ক বেন আলী পালিয়ে গেছিল। সেই তিউনিসিয়া এখন কিন্তু আবার একনায়কতন্ত্রে চলে গেছে। তিউনিসিয়ার এখনকার যে প্রেসিডেন্ট, তার নাম কায়েস সাইদ। কায়েস সাইদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন, তিনি ইলেকশনে জিতেছেন। ইউনূস সাহেব তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, কায়েস সাইদ নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। এসে তিনি সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন, অনেকটা শেখ হাসিনার কায়দা। 2009-এর পরে যেভাবে শেখ হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছে। কাজেই আমরা যদি এখনই এই ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্ত হতে না পারি, আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার 10 বছর ক্ষমতায় থাকবে, এই ধরনের কথা যদি আমরা বলতে থাকি, তাহলে আমরা দেশের ক্ষতি করছি এবং আমরা ডক্টর ইউনূসের ক্ষতি করছি। কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে, এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমাণ ক্ষতি করেছে। তো ডক্টর ইউনূস সাহেবেরও এই চাটুকারিতা থেকে মুক্ত থাকা উচিত। মাহমুদ ভাই, এই 37 দিনের সরকারকে আপনি মানে না, আমি ওই প্রসঙ্গে আমি অন্যদের কাছ থেকে শুনি। আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই, কারণ সরকারের ভালো মন্দ নিয়ে অনেক রকম আলোচনা আছে, ওই চর্বিতে চর্বণ বলে লাভ নাই। আমি একটু অন্য লাইনে আজকে আলোচনা করতে চাই, কারণ আপনার টাইটেলটা আজকে কি? আপনার টাইটেল হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। টাইটেল তো এই সরকারের 37 দিনের কর্মকাণ্ড না, মানে ওদের সাথে আমি বলি যদি কর্মকাণ্ড থাকতো তাহলে আমি ওটা নিয়ে কথা বলতাম, কিন্তু আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে যাচ্ছি। তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই, তাহলে আমি মোদ্দা কথা যেটা বললাম, আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, এবং সেটাই প্রত্যাশা। ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা সেটাই ছিল। যেমন ধরেন, আজকেই তো দেখলাম বিএনপির মহাসচিব একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি একটা হিসাব দিয়েছেন যে বিএনপির থেকে 429 জন মারা গেছে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে, এবং তার মধ্যে ছাত্র জনতা আছে। তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি 419 জন শহীদ হয়ে থাকে বিপ্লবে, তাহলে এই বিপ্লব কারো একার অবদান তো না। আর যে বিশিষ্ট জনেরা সরকারে বসে আছেন, তাদের মধ্যে কয়জন বিপ্লবী ছিলেন? কারা বিপ্লবী ছিলেন? তাদের মধ্যে কি বিপ্লব করেছেন তারা গত 16 বছরে? সেই বিপ্লবে তাদের অবদান কার কতটা, এটা আপনারা সবাই ভালো জানেন। এটা নিয়ে পিনাকি, ইলিয়াস সবাই বোধহয় তাদের অনুষ্ঠানে বিশদ আলোচনা করেছে। তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই, গণতন্ত্রে ফেরত যেতে চাই, আমি আমার সরকার নির্বাচন করতে চাই, তাহলে আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে, সেটা হলো ভূ রাজনীতি। জিওপলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না, কোনো পরামর্শও দিতে পারবেন না। কাজেই আপনাকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, যাতে জনগণ কনফিউজ না হয়ে যায়, আমরা আলাদা করে করি। কাজে এখন আমি মোটামুটি সরকারের একটা চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম জনগণের কাছে। আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এই সরকার সম্পর্কে, আমি এর আগেও আমি বলেছিলাম এই সরকার সম্পর্কে যে তাদের ডাইনামিজমের একটা অভাব আছে। আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি, পিনাকি ছিল না, ইলিয়াস ছিল ওই দিন, মিনারও ছিল, যে ডাইনামিজমের অভাব আছে, অভিজ্ঞতার অভাব আছে। কাজে সেই অভাবটা, আপনি যে প্রশ্নগুলো করলেন না, যে গোপালগঞ্জে বিএনপির লোক মেরে ফেলছে, এর আগে আর্মির উপর আক্রমণ করলো, অ্যাকশন কোথায়? সরকারের সেই শক্ত মেরুদণ্ড কোথায়? সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখনো। তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেভাবে আবার সমস্যা তৈরি করছে, সেটার মোকাবেলা করবার জন্য যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো তড়িৎ সিদ্ধান্ত দরকার, সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানেই শেষ করি। অন্যদের বক্তব্য আমি যা বললাম এই সম্পর্কে আপনার মন্তব্য, মিনার, পিনাকি, ইলিয়াস তাদের মন্তব্য শুনতে চাই, এবং দ্বিতীয় পর্যায়ে আমি একটু ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা আমরা হয়তো পরিষ্কার ভাবে জনগণকে বোঝাতে পারবো। আপনি চমৎকার ভাবে আপনি শুরু করেছেন এই আলোচনা প্রসঙ্গটা, এবং ধরেন যে এই 37 দিনে তাদের যে মতিগতি, বা আমরা ইতিমধ্যে দেখেছি নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো ঘোষণা করা হয়েছে, জামাত বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে,
নানা রকমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই যেটা আমি বলছিলাম যে 64 জেলায় ডিসি নিয়োগ করতে পারে নাই, একবার ডিসি নিয়োগ হয়েছিল, সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করেছে। তো সব মিলিয়ে যে তালগোল অবস্থা